স্বাগতম এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ অন নেক্সট অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল আজম। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা জেনে গেছি বাংলাদেশ আশঙ্কামুক্ত। দুর্বল হয়ে পড়া ঘূর্ণিঝড় মহাসেন আজ বৃহস্পতিবার বাংলাদেশ ছেড়ে চলে গেছে ত্রিপুরার দিকে। এই নিয়ে কয়েকদিন যাবৎ মিডিয়াতে ব্যাপক খবর প্রচারণা চালানো হয়েছে। সরকারের তরফ থেকে অনেক প্রস্তুতিও ছিল, তবে দুপুরের পর থেকেই পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে এখন মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছেন এবং নৌযানগুলিও চলতে শুরু করেছে, যদিও সাগরে এখনো চলাচলের কোনো অনুমতি দেওয়া হয়নি। আর এই যে মহাসেনের বাংলাদেশের ঘুরে যাওয়া নেই আজকে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে। আলোচনা করার জন্য আজকে অতিথি আছেন দুজন সম্মানিত, একজন অক্সফামের এশিয়া রিজিওনাল পলিসি কোঅর্ডিনেটর জিয়াউল হক মুক্তা এবং আরেকজন দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু বিশেষজ্ঞ খুরশিদ আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমরা শুরুতেই খুরশিদ আলম আপনার কাছে জানতে চাইব যে এই মহাসেনের যে আসা এবং চলে যাওয়া, এটার গতিপথটা আসলে কোন দিকে এবং কি পর্যায়ে আছে এখন? এখন তো আপনি জানেন যে বাংলাদেশ অতিক্রম করে আমার ধারণা, আমি সর্বশেষ অবস্থাটা এখন পর্যন্ত বুঝতে পারিনি। এটা হয়তো ডিসলভ হয়ে গিয়েছে, কিন্তু এটা তো অনেক আশঙ্কায় তৈরি করেছিল। যখন মহাসিনের কথা আমি শুনলাম, আমার মাথায় দুটো জিনিস কাজ করছিল। যেটা সাউথ ওয়েস্ট কোস্ট বলতে যেটা আমরা বরগুনা, বরিশাল এই অঞ্চলকে বুঝি এবং চিটাগং অঞ্চলকে বুঝি, যে এটা যদি সাউথ ওয়েস্ট কোস্টকে আঘাত করে তাহলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি হবে। যদিও শুরুর দিক থেকে আবহাওয়াবিদরা বলছিল যে এটা তীব্রতা অত বেশি না, এবং চিটাগংয়ের দিকে গেলে এটার ক্ষতির মাত্রাটা এটার তুলনায় আরো কম হওয়ার কথা। কারণ হচ্ছে সঙ্গত কারণে আপনি জানেন সাউথ ওয়েস্ট কোস্ট প্রথমত এলিভেশন লো, সেকেন্ড এই অঞ্চলে অনেক ঘরবাড়ি, যদি আপনি চিটাগং বা ইস্ট কোস্টের সাথে কম্পেয়ার করেন তাহলে এখানে কিন্তু ঘরবাড়ি অনেক কাঁচা এবং সাইক্লোন শেল্টার অপ্রতুল। কারণ অধিকাংশ সাইক্লোন শেল্টার হচ্ছে বড় বড় দুর্যোগের পরে, 70-এর পরে হয়েছে চিটাগং ভোলা অঞ্চলে, 91-এর পরে হয়েছে চিটাগং অঞ্চলে। এই অঞ্চলে এভাবে কিন্তু সাইক্লোন শেল্টার, ইভেন সিপিপির কাঠামো গড়ে ওঠেনি। সেটাই ছিল একটা আশঙ্কার বিষয়। এবং এই অঞ্চলটা গত 5 বছরে দুটো সাইক্লোনের মুখোমুখি হয়েছে, সিডর হয়েছে, আইলা হয়েছে। তো ওই আশঙ্কা থেকে একটা বড় রকমের রিলিফ, যদিও মিডিয়াতে বলছে 11 জন মানুষ মারা গিয়েছে, সেটা একটা খুব কষ্টের। এবং আমি গত মাসে ওই অঞ্চলে ছিলাম, মানুষ ধান কাটার জন্য ব্যস্ত ছিল। এবং আপনি জানেন যে গত মাসে অনেকগুলো কালবৈশাখী হয়েছে এবং মানুষ বলছিল কারো 20%, কারো 30% ধান নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আজকে মহাসেন কিন্তু পুরো ফসলটাই নষ্ট করে দিল। সেটা একটা বড় আশঙ্কা। মানে মহাসেন খুব বেশি আঘাত হানেনি, মানে তারপরেও যে বিষয়টি যে আপনি বলছেন যে এখানে যে আমাদের কিন্তু ক্ষতির যে হিসাবটা, মানে এখনো তো আসলে অনুমান নির্ভর, সব জায়গায় তো এখনো পৌঁছতে পারে নাই। আপনার কি ধারণা, যে আপনি দীর্ঘদিন এই অঙ্গনে আপনি কাজ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে, আপনার কি ধারণা যে এই আঘাত না হানার পরেও কি ক্ষতির মাত্রাটা কেমন থাকতে পারে? দেখেন, দুর্যোগের ক্ষতির মাত্রা কিন্তু শুধুমাত্র সাইক্লোনের তীব্রতা কত এটার উপর নির্ভর করছে না, করছে হচ্ছে যে যেই জনগোষ্ঠীর উপর আঘাতটা হানছে সেই জনগোষ্ঠীর অবস্থাটা কি। যেটা আমি বলছিলাম যে যেই অনুমানগুলো করা যেতে পারে, অসংখ্য কাঁচা বাড়ি নষ্ট হয়েছে এবং সিডরের পরে, আইলার পরে যে বাড়িঘরগুলো নষ্ট হয়েছে পুরোপুরি কিন্তু এখনো ঠিক হয়নি, কারণ এই বাড়িগুলো অনেক ঝুঁকিপূর্ণ। সেই বাড়িগুলো এইটা আমরা অ্যাসেসমেন্টে পাবো। এবং বাংলাদেশে একটা জিনিস আমরা অনুমান, যেহেতু দুর্যোগ ঘন ঘন হচ্ছে, আমরা কিন্তু অনুমান করতে পারি কি কি হতে পারে। ব্যাপক ফসল হানির কথা যেটা বলছিলাম, সম্পদ হানি হবে অনেক, সেটা আমরা পাবো। এবং এই যে ফসল হানি, সম্পদ হানি, এই মানুষগুলো কিন্তু পরবর্তী ফসল ওঠার আগ পর্যন্ত এক ধরনের খাদ্য নিরাপত্তার ভিতর দিয়ে যাবে। তো সেই জায়গাটা একটা বড় জায়গা। আরেকটা জায়গা হচ্ছে, বড় ডিজাস্টারের একটা অ্যাডভান্টেজ আছে, যদিও অনেক মানুষ মারা যায়, ইন্টারন্যাশনাল এইড আসে, গভর্নমেন্ট থেকে রেসপন্সটা অনেক ভালো হয়। ছোট ডিজাস্টার যেখানে আপনার সাথে আগে কথা হচ্ছিল মৃত্যুর হার কম, সেখানে কিন্তু রেসপন্সটা কম হওয়ার একটা ঝুঁকি আছে। যে দেখা যাবে মিডিয়া অ্যাটেনশন কালকের পর থেকে হয়তো চলে যাবে, কিন্তু আপনারা কি ফলো আপ করতে পারবেন যে ওখানে মানুষগুলো পুনর্বাসন
সহায়তা পাচ্ছে কিনা। তো ওই জায়গাতে ক্রিটিক্যাল, যদিও এটা ছোট মাত্রা ভূমিকম্প, ক্ষতির পরিমাণ অনেক বেশি, পুনর্বাসন সহায়তা কিন্তু মানুষগুলোকে দিতে হবে। যেহেতু আপনি পুনর্বাসনের কথা বললেন, আমি জিয়াউল হক মুক্তার কাছে আমি জানতে চাইবো যে আসলে প্রস্তুতি নিয়ে, কারণ এর মধ্যে আমাদের বিশেষজ্ঞরা বলছেন যদি আগে থেকে প্রস্তুতি নেওয়া যায় তাহলে অনেক ক্ষয়ক্ষতি কম হয়। বিশেষ করে এই মহাসেন নিয়ে কিন্তু সেই আলোচনাটা আসছে যে যদিও আমাদের আবহাওয়া বিভাগ বারবারই আসলে জানাচ্ছিল যে তার যে গতিটা, যে গতিতে শুরুতে ছিল সেই গতিতে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছিল। আপনি কি মনে করেন যে আমাদের যে প্রস্তুতি ছিল এবার সব সার্বিকভাবে সেই প্রস্তুতিটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি এখানে পরে আসছি, তার আগে খুরশিদ যা বললেন তার সাথে আমি দুটো বিষয় যোগ করতে চাই আরো। ক্ষয়ক্ষতির ব্যাপ্তি নিয়ে বিশেষত খুরশিদ বলেছেন যে জীবনহানি এবং সম্পদহানির কথা, এবং দুর্যোগ পরবর্তীকালে একটা খাদ্য পরিস্থিতির সংকটের কথা উনি বলেছেন। ক্ষতিটাকে আমি আরো দুটো বিষয় যোগ করতে চাই। মোট 4 ধরনের ক্ষতি হতে পারে। একটা হচ্ছে জীবনহানি, সম্পদহানি, সম্ভাবনাহানি। অর্থাৎ এই ক্ষতিটা যদি না হতো, আমি যেই অবস্থায় থাকতাম তার যেই বিপুল সম্ভাবনা সামনে ছিল সেটার কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়ে গিয়েল। এই যে সম্ভাবনা হানি, এটার কিন্তু এখনো পর্যন্ত সারা পৃথিবীতেও এটা বিবেচনার ভিতরে একদমই নেই। এই সম্ভাবনা হানি এটা হচ্ছে আমাদের স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক যে সম্ভাবনা, সেখানে একটা ব্যাপক সমস্যা তৈরি করছে এই সম্ভাবনা হানির মধ্য দিয়ে। এটা একটা বিষয়। আর সবচাইতে প্রত্যক্ষ যে ব্যাপারটা, জীবন জীবিকার যে প্রশ্ন, লাইভলিহুডস যাকে আমরা বলি, আমরা যেমন ফসল নিয়ে অনেক কথা বললাম, আপনি লক্ষ্য করবেন যে কদিন ধরে এই 3 নাম্বার সিগন্যালের পরবর্তী যে অবস্থা, 3 নাম্বার সিগন্যাল মানে হচ্ছে উপকূলবর্তী কোনো জেলে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না। আপনারা জানেন যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের যেই জেলে তারা কিন্তু 8, 7 থেকে 15 দিন পর্যন্ত মাছ ধরতে যান। এক এক ট্রিপে 10-15 জন থেকে শুরু করে 25-30 জন পর্যন্ত শ্রমিক থাকেন, যারা 2-3 লাখ টাকা থেকে শুরু করে 4-5 লাখ টাকা পর্যন্ত স্থানীয় মহাজনদের কাছ থেকে লোন নিয়ে খাবার এবং তেল কিনে কিছু টাকা বাড়িতে দিয়ে ট্রিপে যান মাছ ধরতে। এই লক্ষ লক্ষ মৎস্যজীবী যখন একটা ট্রিপ ইনকমপ্লিট রেখে ফেরত আসেন, তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝায় চিরদিনের জন্য আটকে যান। এবং আমরা যেটা দেখেছি 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, বাংলাদেশে মৎস্যজীবী জনগণ, যেখানে মে থেকে নভেম্বরের মধ্যে, মাফ করবেন, জুন থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশে আগে 3 নাম্বারের উপরে সিগন্যাল হতো এক সিজনে সর্বোচ্চ 4 থেকে 5টি, সেটা আমরা দেখেছি 10 থেকে 12টি, এবং 2010 সালে সেটা 14টিতে উত্তীর্ণ হয়েছিল। অর্থাৎ প্রায় 3 গুণের বেশি এই সাগর উত্তাল হবার ঘটনা বাড়ছে এবং মৎস্যজীবী জনগণ সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। জীবন জীবিকার ক্ষতিটা আমরা হচ্ছে যখন ব্যাপক। এই ক্ষতির যখন হিসাবটা করছি তখন আমরা একটু বাস্তব যে অবস্থাটা আছে আমাদের, যে পর্যন্ত আমরা যেতে পারি তার এটা একটু খোঁজ খবর নিতে যাচ্ছি। আপনি জানেন যে আজকে সকালে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলতে এই মহাসেনের প্রথম আঘাত হানে এবং সেখানে আমাদের বিশেষ প্রতিনিধি বুরহানুল সম্রাট ছিলেন এবং উনি সারাদিন সেখান থেকে রিপোর্ট দিয়েছেন। এখন উনি আছেন কুয়াকাটায়, সেখান থেকে উনি দীর্ঘ পথ ভ্রমণের এবং ওখানে থাকার যে অবস্থা আছে সেটা জানাচ্ছেন। বুরহানুল সম্রাট, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। সম্রাট, একটু যদি আপনি বলতেন যে আপনি তো সামনাসামনি দেখেছেন যে আসলে যে মহাসেনের আঘাত এবং সেই আঘাতের পারিপার্শ্বিক যে অবস্থা, যদিও এখন পর্যন্ত বলা হচ্ছে যে সেই অর্থে ক্ষতি হয়নি, কিন্তু বাস্তব আসলে অবস্থাটা কি? আপনি ঠিকই বলেছেন। আসলে মোটা দাগে বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আমরা কেউই এখন পর্যন্ত দেখছি না। আমি জানি না কালকের পত্র পত্রিকাগুলো কি লিখবে, কারণ তাদের অনেক প্রতিনিধিকে আমি এখানে ঘোরাফেরা করতে দেখেছি, বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলতে দেখেছি। যেটি হয়েছে যে হতাহতের সংখ্যা অনেক বেশি নয়। সরকারিভাবে বলা হচ্ছে যে পুরো বরিশাল বিভাগেই মাত্র 6 জন মারা গেছেন, আহত হয়েছেন হাতে গোনা সামান্য কজন। কিন্তু আমরা যখন পুরো এই খেপুপাড়া অঞ্চল ঘুরে দেখি বা খেপুপাড়া আসার পথের কথা যদি আমি বলি, তাহলে দেখবো যে ছবিগুলো আমরা তুলেছি, চারপাশে যে ঘরগুলো ছিল, অধিকাংশ ঘর
কোনো না কোনোভাবে বিধ্বস্ত হয়েছে। এবং কোনো কোনো ঘরের বাসিন্দাদের আমি তারা যে ভাষায় কান্নাকাটি করেছেন আসলে সেটি খুবই একটা হিউম্যান স্টোরি টাইপের ব্যাপার। এই আমি তখনই পেয়ে যাই। কিন্তু যেটি হয়েছে যে আমি যদি একজনের ঘরে গেছি তো আমাকে নিয়ে আরেকজন গেছেন যে ভাই আমারটা দেখেন, আমার তো আরো খারাপ অবস্থা। মানে আমি বলতে চাচ্ছি যে তারা বলছেন যে আহ, এই এই ঘটনাটি যদি রাতের বেলা ঘটতো তাহলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতো। আপনি জানেন যে মহসেন নানান আলোচনার আহ, জায়গায় থাকার পরও শেষ পর্যন্ত সকালবেলা এই খেপুপাড়া অঞ্চল দিয়ে সে বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করে এবং এই খেপুপাড়াতে মহসেনের অবস্থান ছিল, এটা নিয়ে নানান রকম মতভেদ রয়েছে। কিন্তু যেটি খেপুপাড়ার মানুষরা দাবি করছেন যে সকাল 7:45 থেকে 10:45 প্রায় 3 ঘন্টা মহাসেন বলতে যেটি বোঝায় যে ঘূর্ণিঝড় সেটি কিন্তু এখানে ছিল, দমকা হাওয়া ছিল, প্রবল বৃষ্টি ছিল এবং বৃষ্টির কারণে যেটি হয়েছে যে এই শুধু ওই যেটি বলা হয় যে জলোচ্ছ্বাস হবে, 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে এরকম কথা বলা হয়েছিল, কিন্তু আসলে বাস্তবতা সেটি নয়। সেটি মাত্রা কম ছিল, 5 ফুটের মতো এখানকার লোকজন বলছে যে তার বেশি হয়নি, যেটি সিডরে হয়েছিল আপনার যদি মনে থাকে। কিন্তু এখানে যেটি হয়েছে প্রবল বৃষ্টির কারণে এখানে যে চাষযোগ্য যে জমি রয়েছে বিপুল পরিমাণ, সব জমি কিন্তু আমাদের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে যে পুরোটা জায়গা পানি আর পানি। তার মানে এখানে কিন্তু সে চাষাবাদ করতে পারবে না, এটি একটি বড় ক্ষতি। এখন চাষাবাদ চলছিল তরমুজের, এখন চাষাবাদ চলছিল বাদামের। আপনি জানেন এটা উপকূলীয় অঞ্চলে এই ধরনের চাষাবাদ হয়ে থাকে। তো এই ক্ষতিগুলো কিন্তু আসলে যার হয়েছে সে বুঝতে পারছে, মানে নিরন্ন কৃষকদের কথা বলছি আমি। আর এছাড়া যখন এই এই মহাসেনটি যখন কুয়াকাটা ছেড়ে চলে যায়, যাবার সময় আসলে আরো বেশি কিছু মানে বিধ্বস্ত অবস্থা সে তৈরি করে গেছে। যেমন কুয়াকাটা আসতে শেষে যে 3টি ফেরি, সেই 3টি ফেরির যে প্লাটুন গুলো কিন্তু সেই জায়গাতে ছিল না। কোনটি মাটির উপরে উঠেছিল, কোনটি পানির নিচে দেবে মানে পানি তার উপরে উঠে গিয়েছিল এবং তার ফলে যেটা হয়েছে যে পুরো কুয়াকাটার সাথে বাংলাদেশের সমস্ত অঞ্চল বিচ্ছিন্ন হয়েছিল। আর আরেকটি যেটি বলতে চাই যে এলাকার আপনি জানেন যে লবণ পানির সাথে মিষ্টি পানির একটি সংঘর্ষ কিন্তু থাকে এবং যত বেশি লবণ পানি ভিতরে ঢুকে যায় চাষের জমির পরিমাণ তত কমে যায়। তাই এগুলো কৃষকের কথা বলছি, তারা কিন্তু হাহাকার করেছেন যে তাদের বেশ কিছু ক্ষতি হয়েছে। এই নিয়ে এই অঞ্চলের অবস্থা ছিল আমি যতখানি দেখতে পেয়েছি আর কি। ধন্যবাদ প্রধান সম্রাট আপনাকে। আহ, আমরা আমরা আলোচনা করছিলাম এবং বুরহানুল হক সম্রাট যেটি বললেন যে সেখানে কিন্তু দুটি আপনার ক্ষতি, একটা হলো যে আজকের ইমিডিয়েট এবং এরপর যেটি আছে সেটা হলো যে দীর্ঘমেয়াদী, যেটা যে লবণ পানি ঢুকে গেছে যেটা সামনে এটা হতে পারে। জি, লবণ পানির প্রসঙ্গটাতে আমি একটু বলতে চাই। সিডরের পর সেই অঞ্চলে যারা যারা কাজ করেছেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, আমি কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলছিলাম, তাদের অভিজ্ঞতা হচ্ছে এই যে একটা সাইক্লোনের সময় যে লবণাক্ততার অনুপ্রবেশ ঘটে তা দূর হতে কমপক্ষে 4 বছর সময় লাগে। অর্থাৎ 4 বছর পর্যন্ত কিন্তু আপনার ফসলের উৎপাদন একটা প্রভাব পড়বে। তো আমি যে 4 ধরনের ক্ষতির কথা বললাম তার পাশাপাশি এই লবণাক্ততার বিষয়টাকে আমরা যোগ করতে পারি। আপনার প্রশ্নটা ছিল শুরুতে প্রস্তুতি নিয়ে। এখানে আমি বলতে চাই যে এবারের প্রস্তুতি আসলে আমি বলবো মোটামুটি বেশ ভালো ছিল। কারণ একটা হচ্ছে সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো প্লাস রেড ক্রসের যে উদ্যোগ সবকিছু মিলিয়ে একটা ব্যাপক আয়োজন ছিল। আহ, বিশেষভাবে আমি বলবো যে দেশের সাধারণ মানুষ গত 4-5 দিন ধরে সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো সেগুলোকে ব্যবহার করে তারাও কিন্তু ব্যাপক পরিমাণে এক ধরনের আলোড়ন তৈরি করেছেন। আমি বলছি না যে উপকূলের মানুষ তারা ফেসবুক ইন্টারনেট এগুলো ব্যবহার করেন, গণযোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করেন, কিন্তু তার একটা আবহ তৈরি করেছেন এবং সব দিক থেকে প্রস্তুতি আমি বলবো অনেক ভালো। এবং আমরা দেখতে পাচ্ছি যে অতীতেও দেখেছি, সিডরের পরে দেখেছি নার্গিসের সময়, বিজলির সময়, যে অন্যান্য অঞ্চলগুলোর চাইতে বিশেষত প্রতিবেশী মায়ানমার তাদের চাইতে কিন্তু আমাদের দেশের প্রস্তুতি ভালো এবং আমরা এগুলো ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারছি। এবং এবার তার একটা ভালো প্রমাণ আমরা রাখতে পেরেছি সবাই মিলে, সরকার, বেসরকারি উন্নয়ন সংগঠন এবং সাধারণ মানুষ সকলেই। আমি খুশি হলাম আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রস্তুতি নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন এটা আমার একটু জানার আগ্রহ
যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশে যে উপকূলীয় অঞ্চলগুলি আছে মাঝে মধ্যেই কিন্তু আমরা আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে ঘূর্ণিঝড়ের খবর আমরা শুনি বিভিন্ন জায়গায়। আমাদের বাংলাদেশের যে উপকূলীয় এলাকা আছে এবং এর মধ্যে আসলে পার্থক্যটা কেমন আর কি? প্রত্যেকটা জায়গায় তো ইউনিক। যেমন জিয়াউল হক মিয়ানমারের কথা তুলেছে, যে মিয়ানমারের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। ওরা তো ম্যানগ্রোভ ফরেস্ট ওদের থ্রু আউট দিস কনফ্লিক্ট ওরা কিন্তু পুরোটা কেটে ফেলেছে ওখানে রাইস প্রোডাকশন বাড়ানোর জন্য। মূলত দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজি ফর কাউন্টার ইনসার্জেন্সি ফর দ্য মিয়ানমার গভর্নমেন্ট, যে কারণে কিন্তু নার্গিসের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আমাদের এখানে সুন্দরবন ইজ এ বিগ অ্যাসেট ফর আস, পার্টিকুলারলি ফর দ্য উইন্ড ব্রেকিং। আমি যেভাবে দেখি যে অন্যান্য কোস্টের সাথে অন্যান্য এই ধরনের কনটেক্সট, আমি যদি মোজাম্বিকের সাথে তুলনা করি, পার্শ্ববর্তীদের ভারতের সাথে তুলনা করি, পাকিস্তানের সাথে তুলনা করি, কিউবার সাথে তুলনা করি, ক্যারিবিয়ান দেশের কথা আপনি বলছিলেন, ওই কান্ট্রিগুলোর সাথে তুলনা করি, বাংলাদেশে আমাদের 1685 সাল থেকে রিটেন ডিজাস্টারের হিস্ট্রি আছে এবং সেখানে দেখা যাচ্ছে ভেরি শার্প ডিক্লাইন অফ মর্টালিটি রেট। মানে আগে যে মৃত্যুটা হতো সেই মৃত্যুটা কিন্তু এখন হচ্ছে না। এর পিছনে অনেক কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে যে ডিজাস্টারের পরে আগে অনেক মানুষ পানিবাহিত রোগ যেগুলি ডায়রিয়া, কলেরা, এগুলোতে মারা যেত। পাবলিক হেলথের কারণে ওগুলি কমে গিয়েছে। জিয়াউল হক বলছিল যে প্রস্তুতি সরকারের অনেক বেড়েছে, কিন্তু যদিও আমি এটাকে এতটা সরলীকরণ করতে চাই না, যে প্রস্তুতি সরকারের থাকলেও আমাদের চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক বড় এখানে। ভারতের থেকেও আমাদের চ্যালেঞ্জ বড়। যেমন যদি উড়িষ্যা স্টেট যদি এফেক্টেড হয়, ফর এক্সাম্পল 99 সালে উড়িষ্যাতে সুপার সাইক্লোন হয়েছিল, ইন্ডিয়ার আরো 20টা স্টেটের খাদ্য কিন্তু সেখানে সাপোর্টটা দিতে পারে। সো ইন্ডিয়া ইজ ভেরি বিগ। আমাদের মেজর চ্যালেঞ্জ হচ্ছে 1/3 অফ দ্য কান্ট্রি ক্যান গো আন্ডার ওয়াটার ফর ইয়ার। আপনি 98 সালের বন্যাতে 78 দিন পানির নিচে ছিল। সাইক্লোন সিডারে হাফ অফ দ্য কান্ট্রি ওয়াজ এফেক্টেড। আমাদের জন্য প্রস্তুতির ধরনটা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আমি বলবো না এটা পারফেক্ট। আমাদের অনেক দুর্বলতা রয়ে গিয়েছে। সরকার যদি অনেক চেষ্টা করে, যে স্ট্যাটিস্টিক্সটা আপনি যদি দেখেন, আমাদের সাইক্লোন শেল্টার কিন্তু ক্যান কাভার অনলি 7.8% কোস্টাল পিপল। আমাদের যে 3000 সাইক্লোন শেল্টার আছে ওগুলো যদি পুরোপুরি আমরা ব্যবহার করি, আমরা এই কোস্টাল উপকূলে 13 মিলিয়ন, এখন বোধহয় 16 মিলিয়ন মানুষ আছি ওখানে, মাত্র 7.8, এটা ওয়ার্ল্ড ব্যাংকের 2011 সালের রিপোর্ট, ক্যান গো টু দ্য সাইক্লোন শেল্টার। মানে 1 কোটির বেশি এখনো সাইক্লোন শেল্টারের বাইরে। এবং ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলছে আমাদেরকে আরো 5000 সাইক্লোন শেল্টার তৈরি করবে। যদিও আমি এই স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্রোচের সাথে দ্বিমত, কারণ সাইক্লোন শেল্টার বোধহয় বোধ করি পৃথিবীর অন্যান্য দেশে এইভাবে তৈরি হচ্ছে না। আমাদের দেশে অ্যাপ্রোচটা যেটা হওয়া দরকার সেটা হচ্ছে আমরা কিভাবে রেজিলিয়েন্ট হাউজিং করতে পারবো। এখানে দারিদ্রতা যেহেতু আসলে বড় সমস্যা, এবং কেন একটা মানুষ দরিদ্র হচ্ছে, যে মুক্তা বললো একটু আগে যে ঋণের বোঝা, সম্ভাবনা নষ্টের কথা। এটা খুব একটা ক্লাসিক এক্সাম্পল। আমরা একটা স্টাডি করেছিলাম যে আমাদের দেশে একটা গরিব মানুষ যদি সরকারি চাকরিজীবী হতে চায়, আপনার জায়গায় আসতে চায়, আমার জায়গায় আসতে চায়, একমাত্র বৈধ পথ কিন্তু শিক্ষা। তাহলে প্রত্যেক বছর আমাদের কিন্তু গড়ে 1970 সাল থেকে যদি দেখেন, গড়ে 800টা করে স্কুল নষ্ট হয়েছে। আপনি যদি বাড়ির স্ট্যাটিস্টিক্স দেখেন, গড়ে 3 লক্ষ বাসা 1970 সাল থেকে ধ্বংস হয়েছে। তাহলে মানুষের সম্ভাবনাটা কত কমে যায়। এবং যে স্কুলগুলো আমরা সিডরের পরে একটা স্টাডি করে দেখেছি গড়ে 13 দিন করে বন্ধ ছিল বিকজ অফ সিডর, বন্যা অঞ্চলে এটা আরো অনেক বেশি, যেহেতু পানি নামতে সময় লাগে, ওই স্কুলগুলো বন্ধ থাকছে, ওই বাচ্চাগুলোর পড়াশোনার ক্ষতি হচ্ছে। তার মানে ওই বাচ্চাগুলোর সম্ভাবনাগুলো কিন্তু ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। সে কিন্তু আমার জায়গায় আপনার জায়গায় আসতে পারছে না, কম্পেয়ার টু যে জায়গাতে ডিজাস্টার হচ্ছে না। তো ডিজাস্টার, থ্যাঙ্কস মুক্তা যে ওই জায়গাটা খুব করে নিয়ে এসছেন। তো প্রস্তুতির জায়গাতে যেটা আমি বলছিলাম, যদি খুব সামারি করি, একটা ক্রমাগত উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের দুর্যোগের যে ভয়াবহ মাত্রাটা, যেটা সম্ভাবনাটা, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যাটিস্টিক্স যদি দেখি, এবং উই অল নো আইপিসিসি ক্লাইমেট চেঞ্জের যে এখানে তীব্রতা বেড়ে যাবে, মাত্রা বেড়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস অনেক সময় আমরা খেয়াল করি না, ছোট ছোট যে ডিজাস্টার গুলো হচ্ছে, যেগুলো হয়তো মিডিয়াতে আসছে না। আমি যেটা বলছিলাম, কালবৈশাখীতে 20% ফসল নষ্ট হয়ে গেল। একটা জলোচ্ছ্বাস, ওইটা মিডিয়াতে আসেনি, কিন্তু নোনা পানি ঢুকিয়ে দিয়েছে, চিংড়ি খেয়ে নষ্ট হয়ে গিয়েছে। একটা 3 নম্বর সিগন্যাল দিয়েছে, জেলেরা মাছ ধরতে যেতে পারেনি। এই যে ছোট ছোট ক্রমাগত, এটা যে ক্রমাগত এফেক্ট,
সেটা কিন্তু আপনি দেখবেন যদি দরিদ্রের যে ম্যাপটা, এইটা কিন্তু নর্থ এবং সিলেট রিজিয়ন থেকে কিন্তু আস্তে আস্তে শিফট করছে আমাদের যে অঞ্চলগুলোতে দুর্যোগের তীব্রতা বেশি হচ্ছে সেখানে। এই আমরা পয়েন্টটাতে আমরা আমি এটা একটু বলতে যোগ পারি করতে চাই সবাই, খুরশিদের সেটা যে সাথে। আমরা বলতে পারি যে মহাসেন যে আসলে যদি আমরা মৃত্যুর সংখ্যা যদি হিসাব করি জীবন প্রাণের, সেই ক্ষেত্রে কিন্তু মহাসেন খুব একটা আঘাত হানতে পারেনি, কিন্তু যে ক্ষতিটা এটা এরই মাঝে লাইভলিহুড হয়ে গেছে ডিজাস্টার, এবং এটা সেটা এটা মর্টালিটি ডিজাস্টার না, এটা হচ্ছে লাইভলিহুড ডিজাস্টার। আমরা এই হিসাবটা আরো প্রস্তুতি নিয়ে আলোচনা করব, তবে একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশে মহাসেন ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত এবং এর ক্ষতি প্রস্তুতি এই নিয়ে। আর এ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন অক্সফামের এশিয়া রিজিওনাল পলিসি কোঅর্ডিনেটর জিয়াউল হক মুক্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু বিশেষজ্ঞ খুরশিদ আলম। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে আমাদের প্রস্তুতি নিয়ে। আপনি কথা বলছিলেন যে আমাদের বর্তমান যে প্রস্তুতি এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী আলোচনাটা। এই ফাঁকে আমি একটু জিয়াউল হক মুক্তার কাছে একটু জানতে চাইবো যে যখনই আমাদের প্রস্তুতির কথাগুলি আলোচনা হচ্ছে, আপনি জলবায়ু নিয়েও কাজ করেন, যে আসলে এখানে জলবায়ুর যে পরিবর্তনের এই যে প্রভাব এখানে আসলে কতটা আছে এবং যারা এই অঞ্চলের লোকজনকে কতটা এই জন্য তারা ভুগছে। ধন্যবাদ। আসলে মহাসেনের সাথে জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমরা জানি না, কেউই জানেন না। তবে এটা নিশ্চিতভাবে বলা যায়, ধরা যাক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কটা সাইক্লোন হতে পারে, ধরা যাক 2টো হতে পারে বা 3টে বা 5টা হতে পারে, এবং সেই সংখ্যাটা যদি 2, 3 বা 5 থেকে 10-এ উঠে যায়, তাহলে আপনি নিশ্চিতভাবেই বলতে পারেন যে এই যে সংখ্যাগত পরিবর্তন, অর্থাৎ যেখানে 2টো 3টা হবার কথা ছিল, 5টা হবার কথা ছিল, সেখানে 10টা হচ্ছে, এটা নিশ্চিতভাবেই তখন জলবায়ু পরিবর্তনের সাথে আপনি সম্পর্কিত করে বলতে পারেন, অর্থাৎ সংখ্যা বেড়ে যাবার ঘটনা। দ্বিতীয় আরেকটা কারণে বলতে পারেন যদি ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক হয়, অর্থাৎ ইন্টেন্সিটি। আমরা বলি যে ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি অফ দ্য ইভেন্টস, সেটা যদি বেড়ে যায় তাহলে জলবায়ু পরিবর্তনের সাথে সরাসরি সম্পর্কিত করা যায়। গত 2007 সাল থেকে এ পর্যন্ত যে পরিমাণ বড় বড় সাইক্লোন হয়েছে আমাদের বঙ্গোপসাগরীয় অঞ্চলে, সেদিক থেকে বলা যায় যে এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকতে পারে। তবে সুনিশ্চিতভাবেই আমরা একটা কথা বলতে পারি যে ভারত মহাসাগরীয় অঞ্চলে গত 5 দশকের তাপমাত্রা প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে, এবং তার একটা নিশ্চিত প্রভাব রয়েছে। খুরশিদ আলম যেটা বলেছেন যে বঙ্গোপসাগরে নিয়মিতভাবেই এরকম সাইক্লোন তৈরি হয় এবং সেটা নিঃশেষ হয়ে যায় সাগরের মধ্যেই, কিছু কিছু হয়তো উপকূলে আঘাত হানে। তো এই সংখ্যাটা নিশ্চিতভাবেই বেড়েছে এবং সেই দিক থেকে আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব হয়তো রয়েছে। ঠিক মহাসেনের উপরে প্রভাব আছে কিনা এটা বলার মতো অবস্থায় সায়েন্স এখনো নেই। এভিডেন্স যেটা বলছে, টু কন্ট্রিবিউট হিয়ার, যে গত 122 বছরে যদি স্ট্যাটিস্টিক, এটা একটা স্ট্যাটিস্টিক এভিডেন্স বেসড, যে আমরা যদি আর্লি মনসুন, যে 2টো মনসুন তো সাইক্লোন 2টো সিজন, যদি আমরা মে টু নভেম্বরে যে সিজনটা, এই সময়টা যদি দেখি, গত 122 বছরে ফরমেশন ডাবল হয়ে গিয়েছে। এবং এটা সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার ওরা একটা স্টাডি করে বের করেছে। আরো 2টো স্ট্যাটিস্টিক্স, আমরা যদি আমেরিকান রিসেন্ট সাইক্লোনটা স্যান্ডির কথা বলি, স্যান্ডি যে সময় ফর্ম করেছে সেই সময় কিন্তু সি সারফেস টেম্পারেচার তার আগের বছরে একই সময়ের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এবং তার অর্থই হচ্ছে আপনার ভাপার মানে জলীয় বাষ্প বাতাসে যখন বেশি থাকবে তখন ওইটার ওজন বেড়ে যাবে, ইন্টেন্সিটি বেড়ে যাবে। আপনি, আমরা খুব বেঁচে গিয়েছি। গতকালকেও কিন্তু সি সারফেস টেম্পারেচার আপনি যদি নাসার ওয়েবসাইটে দেখেন, নাসা বলছে বঙ্গোপসাগরে গত বছরের তুলনায় বেশি ছিল।
আমরা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি যে এটার ইন্টেন্সিটিটা সেই মাত্রায় যায়নি। আমি জিয়াউল হক মুক্তার সাথে একমত যে একটু লম্বা সময় যদি ট্রেন্ডটা দেখি তাহলে আমাদের কাছে তো এভিডেন্স আছে গত 122 বছরে যেটা বেড়ে গিয়েছে। এবং শুরুতেও আমরা যে কথাটা বলছিলাম যে 2007 সাল থেকে এই পর্যন্ত আমরা সরাসরিভাবে দেখতে পেয়েছি, আপনি যেটা দ্বিগুণ বলছেন 122 বছরের ইতিহাসে, আমরা গত 5-7-8 বছরে দেখতে পাচ্ছি এটা প্রায় 3 গুণেরও বেশি, যদি আপনি সিগন্যাল নাম্বার 3 কে কাউন্ট করেন। হ্যাঁ, সেই কথাটাই কিন্তু এখন আলোচনার মধ্যে আসছে যে আগে যে ঘূর্ণিঝড় হতো খুব কম হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা কিন্তু বেড়ে গেছে। আসলে এই বেড়ে যাওয়ার ক্ষেত্রে যেই একটা বেড়ে যাচ্ছে, আবার রিপোর্টিং এর আপনি যদি গ্লোবাল যে ডিজাস্টার যেটা বেস দেখেন, যেটা সেন্টার ফর এপিডেমিওলজি অফ রিসার্চ, বেলজিয়ামের একটা অর্গানাইজেশন, ওরা ওই যেটা বেসটা মেনটেন করে। ও ডিরেক্টরের সাথে আমি অনেক একসাথে গবেষণা করেছি, উনিও বাঙালি, কলকাতার বাঙালি। সে বলছিল যে রিপোর্টিং তো আগে হতো না, ওইটারও কিন্তু একটা এফেক্ট আছে যে এখন আমাদের রিপোর্টিং এর উন্নতি হয়েছে, কিন্তু সেই এফেক্টটা ভেরি মার্জিনাল। কারণ আমাদের এভিডেন্স বলছে যে ফরমেশন তো বেড়ে যাচ্ছে, সেটাও আমরা দেখছি এট দ্য সেম টাইম। তার মানে আমাদের যারা উপকূলের যারা আছে, যারা উপকূলবাসী, তারা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে মানে একটা ঝুঁকির মধ্যেই তারা আছে, যেটা আপনারা এর আগেও আলোচনার মধ্যে আসতেছে বারবার, যে ভৌগোলিক অবস্থার কারণে। তো আমরা যে প্রস্তুতির মধ্যে আমরা এখানে আসছিলাম যে আমরা সাময়িক যে মহাসেন এটি বড় ধরনের কোনো আঘাত করেনি, কিন্তু আঘাত তার চিহ্ন তার রেখে গেছে, যেগুলি আমাদের হিসাব এখানে চলবে। কিন্তু যেহেতু এই ধরনের ঘটনা বারবারই আসতে পারে, আপনাদের যে পরিসংখ্যান বলছে যে আগের চেয়ে এটার মাত্রা বা সংখ্যা বেড়ে গেছে, সেহেতু ভবিষ্যৎ যে পরিকল্পনাটা সেটা আসলে কেমন? যেমন আমরা যখনই আবহাওয়া দপ্তর থেকে কোনো কিছু বলা হয় তখন আমরা নানা ধরনের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দীর্ঘমেয়াদী আসলে প্রস্তুতির কোনো সুযোগ আছে কিনা? আই থিঙ্ক দীর্ঘমেয়াদী বাংলাদেশকে যদি আপনি বলেন, মানে আমি পৃথিবীর 50টা দেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি। বাংলাদেশ ইজ দ্য ইউনিভার্সিটি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, অ্যান্ড আই থিঙ্ক দ্য হোল ক্রেডিট শুড গোস টু দ্য বাংলাদেশি পিপল। কারণ পাকিস্তানের সাথে সাথে যদি পার্থক্যটা দেখেন, পাকিস্তানে 60 বছর 50 বছর পরে একটা বড় বন্যা হয়েছে। আমাদের এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা বেশি, মানুষের নলেজ এবং নলেজ ট্রান্সফার দুটোই বেশি। দুই হচ্ছে, আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের ডিজাস্টারকে ইউ ক্যান নট পলিটিক্যালি নেগলেক্ট, কারণ হাফ অফ দ্য কান্ট্রি ক্যান গো আন্ডার ওয়াটার। তাহলে পলিটিক্যাল প্রায়োরিটি, যেমন একটা ছোট এক্সাম্পল দেই, যে আওয়ামী লীগ 74 এর পর থেকে 96 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আবার ক্ষমতায় যাওয়ার জন্য। এবং আওয়ামী লীগের একটা বড় ব্যর্থতা যেটা বলা হয় 74 এর মাস স্টারভেশন অর ফেমিন যেভাবে আমরা বলি, এবং আওয়ামী লীগ কখনো পলিটিক্যালি চাইবে না তারা ক্ষমতায় আসলে আরেকটা সেই অবস্থা তৈরি হোক, এবং বিএনপিও কখনো চাইবে না। এইটা কিন্তু আমাদের একটা স্ট্রেংথের জায়গা, হ্যাঁ, কিন্তু ওইটা নিয়েই বসে থাকলে হবে না। থার্ড জায়গাটা হচ্ছে, আমাদের এইখানে ডিজাস্টার নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। বোধ করি পৃথিবীর অন্য দেশে এত গবেষণা, এত অর্গানাইজেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে না, যেটাকে আমরা বলি প্লুরালিজম, যেন এখানে গভর্নমেন্ট আছে, এনজিও আছে। অ্যান্ড দেন থার্ড জায়গাটা হচ্ছে, বাংলাদেশের একটা খুব ভাগ্য যে বাংলাদেশ বন্ধু দেশ পেয়েছে অনেক। আপনি যদি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ডিজাস্টারে বাংলাদেশ টেকনিক্যাল সাপোর্ট পেয়েছে, অর্থনৈতিক সাহায্য পেয়েছে দাতাদের কাছ থেকে, জাতিসংঘের কাছ থেকে। 70-এর ঘূর্ণিঝড়ের পরে সিপিপি কিন্তু জাতিসংঘের একটা রেজলিউশনের ভিতর দিয়ে জাতিসংঘ রেডক্রসকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জন্য কিছু করা। আন্তর্জাতিক কমিউনিটি টেকনিক্যাল নলেজ এবং সবকিছুই কিন্তু বাংলাদেশের জন্য উদার হস্তে দিয়েছে, যে কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে। সর্বোপরি এখানে আমাদের বাংলাদেশের জনগণের দুর্যোগের সাথে বসবাস করার যেই অভিজ্ঞতা, এটাকে মোকাবেলা করার যে প্রত্যয়, জনগোষ্ঠীর এই ব্যাপক সাহস, এটাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সেটা আমাদের সম্পদ। খুশিদের সাথে আরেকটা পয়েন্ট আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে খুশিদ বলেছেন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের যেই অভিজ্ঞতা, জ্ঞান, সেটা একটা বড় ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা যেটা নিয়ে শঙ্কিত, আমাদের এই শত শত হাজার হাজার বছরের যে সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতা, এটা একটু টালমাটাল হয়ে যাচ্ছে। কারণ জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এই দুর্যোগের যেই ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি এবং দুর্যোগ ঘটার যেই ধরনের স্টাইল, তার মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসে। আমি টেকনিক্যাল বিষয় খুব ভালো বুঝি না, আমি একটু আগে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম
যে বঙ্গোপসাগর থেকে যে সাইক্লোনগুলো আমাদের উপকূলে আঘাত হানে, এটার গতি প্রকৃতি আগে ঠিক আমাদের উপকূলে যে অঞ্চলে আঘাত হানতো এখন সেই দিকে আঘাত হানছে না। এটা যেমন এখন এক জায়গায় জন্ম নিচ্ছে কিছুটা দুর্বল আকারে, মাঝখানে এটা ব্যাপকতা পাচ্ছে, আঘাত করার সময় আবার দুর্বল হচ্ছে। কিন্তু একসময় এটা জন্ম নিত হয়তো দুর্বল ভাবে, আস্তে 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 এটা ব্যাপক হতো। অর্থাৎ দুর্যোগের যে ব্যাকরণ সেটার মধ্যে নাকি এক ধরনের পরিবর্তন আসছে বলে আমাদের বন্ধুরা বলার চেষ্টা করছেন। আমাদের ধারণা যে দুর্যোগ সংক্রান্ত আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান, সেখানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে একটা ব্যাপক আঘাত আসতে পারে। এবং নলেজের জায়গাতে এখানে খুব জরুরি কতগুলো বিষয় আছে। আপনি যদি দেখেন যে 70 সালে ভোলাতে সাইক্লোন হয়েছে, যেই জেনারেশনটা ওই সাইক্লোনটা এক্সপিরিয়েন্স করেছে সেই জেনারেশনটা কিন্তু অনেকেই মৃত্যুবরণ করেছেন। তাহলে একটা জেনারেশন যেই নলেজটা গেইন করে পরবর্তী জেনারেশনকে সে কিভাবে ওইটা ট্রান্সফার করবে, এইখানে কিন্তু একটা বড় ভূমিকা সামাজিক সংগঠনগুলো, এইখানে একটা বড় ভূমিকা। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা সোশ্যাল এভিডেন্স গুলো কিভাবে রাখবো। আমরা আজকে রানা প্লাজা ধ্বংসের পরে আমরা বলছি যে ওখানে একটা স্মৃতিসৌধ করা হোক, কিন্তু আমার সাইক্লোন সিডরের স্মৃতিসৌধ কোথায়? একটা বাচ্চা একটা বাজারে গিয়ে কিভাবে বুঝবে যে এই গাছটা সাইক্লোন সিডরে নষ্ট হয়েছে? তাহলে সোশ্যাল এভিডেন্স গুলো, একটা হচ্ছে টেকনিক্যালি আপনি কিভাবে এগিয়ে যাবেন, আরেকটা হচ্ছে সামাজিক ভাবে আপনি কিভাবে এগিয়ে যাবেন। কারণ আমাদেরকে নলেজ দিয়ে কিন্তু এটা মোকাবেলা করতে হবে। উই ক্যান নট অ্যাভয়েড ডিজাস্টার, উই হ্যাভ টু লিভ উইথ ডিজাস্টার। এবং এখানে যেমন কিছুদিন আগে জাপানে যে ভূমিকম্পের ঘটনাটা ঘটলো, তখন আমরা বেশ কিছু আর্টিকেল পড়ছিলাম, আমাদের বন্ধুরা লিখছিলেন যে সেখানে জনগণের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই একটা ছোট বাচ্চাও জানে ভূমিকম্প হবার সময় তাকে কি করতে হবে। পুরো ব্যবস্থাটা সেরকম। এখন বাংলাদেশে সাইক্লোন নিয়ে ধরা যাক, এখন আমরা সাইক্লোন শেল্টার নিয়ে প্রচুর কথা বলি যে এগুলো ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে না, এগুলো নারীদের উপযোগী নয়, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা আছে। এখন আমি অনেকের কাছে শুনতে পাচ্ছি তারা বলতে চাচ্ছেন যে এগুলোকে এই বিচ্ছিন্ন সাইক্লোন শেল্টারের মতো না করে এগুলোকে জনগণের একেবারে ধরা যাক একটা বাড়ি, সেই বাড়িটা যদি সরকার তৈরি করতে সহযোগিতা করে, এখানে সারা বছর একটা পরিবার বসবাস করলো এবং দুর্যোগের সময় পার্শ্ববর্তী অঞ্চলের পরিবারগুলো সেখানে অবস্থান গ্রহণ করলো, বিভিন্ন সরকারি অফিস আদালত, স্থানীয় সরকারের অফিস, সেখানে এই স্থাপনাগুলোকে যদি আমরা আসলে দীর্ঘমেয়াদী চিন্তা করা এবং আপনি যদি আমাকে আমরা একেবারেই শেষ আমাকে তিনটা পয়েন্ট জিওলক মুক্তাকে ওখানে ফোকাস করার জন্য, যেটা বলছিলাম যে দুর্যোগের মাত্রা বেড়ে যাবে ও আমাদের এর সাথেই বসবাস করতে হবে। এখানে কতগুলো জায়গাতে তিনটা জায়গা আমি দেখি টেকনিক্যাল, আমাদের দেশে নলেজের অভাব নেই, কি করতে হবে উই অল নো, বাট কিভাবে করতে হবে সেই জায়গাটা বড় জায়গা। একটা হচ্ছে এইটা রাজনীতিটাকে ঠিক করতে হবে। আমরা এখন পর্যন্ত দেখিনি বাংলাদেশের ইতিহাসে যে একটা দল সরকারকে ব্লেম করছে যে কেন দুর্যোগে বেশি টাকা খরচ করা হচ্ছে না। দিস ইজ দ্য কান্ট্রি ওয়ার ইউ হ্যাভ ডিজাস্টার। তো সেখানে একটা শিফট আনতে হবে, পলিটিক্যাল প্রায়োরিটিতে নিয়ে যেতে হবে। সেকেন্ড জায়গাটা হচ্ছে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি আমাদেরকে রিডিফাইন করতে হবে। ধরা যাক আজকে আমি ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি অন আওয়ার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট বিকজ উই ক্যান বি এফেক্টেড বাই অ্যাটাক বাই দ্য এক্সটার্নাল ফোর্সেস। ডিজাস্টার ইজ দ্য সেম, দ্য কজ ইজ দ্য সেম। আপনি যদি আমরা ইফ ইউ আর অ্যাটাকড বাই মিয়ানমার অর ইন্ডিয়া অর হোয়াট এভার দ্য কান্ট্রি, পিপল উইল গেট কিল্ড। সাইক্লোনও তাহলে কি করছে? তাহলে আমার এই সিকিউরিটি কনসেপ্টটাকে আমি কতটা আমি সাইক্লোন ডিফেন্সে খরচ করব, কতটা আমি মিলিটারি বাজেটে খরচ করব, ওখানে বোধহয় একটা কনসেপচুয়াল রিডেফিনিশন দরকার আছে। এবং ফাইনালি যে কথাটা আমি বলতে চাই, জিয়াউল হক মুফতার সাথে আগে এটা নিয়ে কথা হয়েছে যে আমাদের ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ যে ফাইন্যান্সটা আসবে সেইটার ক্ষেত্রে আমাদের একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন আনতে হবে। যেটা মুফতা বলার চেষ্টা করছিল যে প্রপার্টি ম্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু যেখানে দুর্যোগ বেশি হচ্ছে, মানুষের সম্ভাবনা নষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোতে ইনভেস্টমেন্টের প্রায়োরিটি ফ্রম দ্য ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাজেট দুটোই। আপনার আপনার কথা থেকেই আমরা শেষ করতে চাই যে যেখানে সেকেন্ডে খুব মেজর দুটো পয়েন্ট এই মুহূর্তের। সরকার এই মুহূর্তে সরকারের উচিত কৃষক এবং মৎস্যজীবীদের সহায়তা প্রদান করা, বিশেষত ডক্টর আতিউর রহমানের মনোযোগ আকর্ষণ করছি। এক। দুই, সরকারকে ধন্যবাদ, তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাশ করেছেন। আমি দাবি জানাচ্ছি অবিলম্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের জন্য প্রয়োজনীয় বিধিমালা তৈরি করা হোক। দুটো রিকোয়েস্ট। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, মহাসেন আঘাত না হানলেও যে ক্ষতি হয়েছে, আমরা মনে করি যে যেভাবে সরকার প্রস্তুতি নিয়েছে ঠিক একইভাবে সামনের যে দিনগুলি আসবে সেখানেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে।
আগামীকালের নিউজ আওয়ার এক্সট্রা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।